গুম হওয়া বেশিরভাগ মানুষের অপরাধটা কি জানেন? তারা সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। ভোট চুরির মতো অপরাধ আর কি হতে পারে? সরকার পতনের সাথে সাথে তার সমস্ত দোষ এবং গুনাহ মাফ হয়ে যায়, এটা একটা ভ্রান্ত কনসেপ্ট। নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হলো বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট। সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। ডক্টর ইউনূসকে যদিও কিছু কিছু জায়গায় বিভিন্ন আলাপে সমালোচনা করা হচ্ছে, আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তুর মোড় সেদিকে নয়, বরং নতুন একটি বাংলাদেশকে নিয়ে। এই নতুন বাংলাদেশের কাছে আমাদের মতো সাধারণ জনতার চাওয়া পাওয়াকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গতকাল যারা শপথ গ্রহণ করেছেন তাদের মাঝে দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কও আছেন। ছাত্র হিসেবে সরকারের অংশ হওয়া মানেই আমাদের নতুন প্রজন্মের জন্য চাওয়া পাওয়ার দুয়ার আরো বিরাট অংশে খুলে যাওয়া। টানা 1 মাসের অক্লান্ত আন্দোলন, স্লোগানে চেঁচিয়ে গলা ফাটানো, রাজপথে রক্ত ঝরানো আর হাজারো প্রাণের আত্মত্যাগের উদ্দেশ্য শুধু একজন স্বৈরশাসককে গদি থেকে উঠানোই নয়, বরং টোটাল সিস্টেমটাকে উপড়ে ফেলা আর নতুন সিস্টেমে দেশকে নতুনভাবে গড়ে তোলা। গণভবনের দুয়ার পিষে বাংলার মানুষ গদি থেকে ডিক্টেটরকে কিভাবে উচ্ছেদ করেছে তা পুরো বিশ্ব দেখেছে। এবার দেখার পালা আমাদের, কেমন হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশের কাছ থেকে কি কি চাই? আদৌ জনমানুষের জন্য সমস্ত স্বপ্ন পূরণ করা সম্ভব কিনা? ৭১-এর স্বাধীনতা পরবর্তী সময় থেকে যেসব অধিকার আমাদের পাওনা ছিল কিন্তু পাইনি, সবকিছুর হিসাব নিকাশ নিয়ে আমাদের আজকের ভিডিও দ্য নেক্সট নিউ বাংলাদেশ। আজকের ভিডিও বাংলার প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেক বয়সের মানুষের জন্য, একেবারে শিশু থেকে তরুণ, তরুণ থেকে বৃদ্ধ। কারণ আমরা তখনই নতুন একটি সত্যিকার অর্থেই স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো যখনই আমরা প্রত্যেকে আমাদের অধিকারগুলো সম্পর্কে জানতে পারবো, চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবো সরকারকে। আর তাই আমাদের আজকের ভিডিও হবে খুবই সহজ আর সাবলীল। আমরা গুনে গুনে মাত্র 8টি প্রস্তাবনার বাস্তবায়ন চাই, বেশি না, মাত্র 8টি, এবং যার মধ্যে প্রধান হলো বাক স্বাধীনতা। আপনারা আয়না ঘরের নাম শুনেছেন, বিএনপি আমলের হাওয়া ভবনের নামও শুনেছেন। এই জায়গাগুলোতে মানুষকে গুম করে রাখা হতো। গুম করার সাথে সাথে থানায় মামলা করলে মামলা তারা নিত ঠিকই, কিন্তু দশক পেরিয়ে গেলেও খুঁজে পাওয়া যেত না। কিছু কিছু ক্ষেত্রে গুম হওয়া ব্যক্তিদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোর্টে চালান করা হতো, কিছু কিছু ক্ষেত্রে কোনো হদিসই পাওয়া যেত না। আর গুম হওয়া বেশিরভাগ মানুষের অপরাধটা কি জানেন? তারা সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। সিস্টেমের বিরুদ্ধে কথা বলে, আওয়াজ তুলে তাদের ভুলগুলো ধরিয়ে দিলে, নিজের অধিকার নিয়ে প্রশ্ন তুললে যদি গুম হতে হয়, শিকার হতে হয় মিথ্যা মামলার আর অমানবিক নির্যাতনের, তাহলে সেই স্বাধীনতার দাম কি? নতুন বাংলাদেশে আমরা সবার আগে চাই বাক স্বাধীনতা। সরকার যদি ভালো কিছু করে আমরা উল্লাস করতে চাই, আর যদি আমাদের অধিকার চুরি করে তাহলে করতে চাই সমালোচনা, তুলতে চাই প্রশ্ন। কোনো কিছু লেখার পর বারবার ব্যাক স্পেস দিয়ে সেটা আর মুছে দিতে চাই না, পোস্ট করতে চাই। 1952 সালের পাকিস্তান আর এই স্বাধীন বাংলায় যারা একইভাবে মুখ চেপে ধরে, তারা সোজা সাপটা মানবিক, সামাজিক আর জাতীয় স্বাধীনতার পরিপন্থী। আমরা যা খুশি লিখব, যা খুশি শেয়ার দিব, চোখে চোখ রেখে প্রশ্ন করব। দ্বিতীয় আমরা যেটা চাই সেটা হচ্ছে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশে ভোট চুরির মতো অপরাধ আর কি হতে পারে? ৭১-এর স্বাধীনতার পর থেকে বাঙালিকে স্বাধীনতার মূলা দেখিয়ে যে জুলুমটি বারবার করা হয়েছে তা হলো ভোট চুরি করা, ভোটের অধিকার নষ্ট করা আর বারবার গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র স্থাপনের চেষ্টা করা। ইতিহাস থেকে প্রমাণ করতে চাইলে শেখ মুজিবুর রহমানের বাকশাল তথা একটি মাত্র রাজনৈতিক দল গঠনের প্রস্তাবনা, এরপর একে একে প্রেসিডেন্ট জিয়া আর প্রেসিডেন্ট এরশাদের সামরিক শাসন, হালের 4 বার আওয়ামী লীগের উপর ভোট চুরির অভিযোগ, সবকিছু নাগরিকের ভোটাধিকারকে ক্ষুণ্ণ করেছে। সে সময় কে বা কারা কতটুকু উন্নয়ন করলো সেটা এখন আলোচনার বিষয় না। আলোচনার বিষয় ভোটাধিকারকে খর্ব। একবার না, দুইবার না, যুগে যুগে বহুবার। নতুন মানচিত্র আমরা পেয়েছি আজ অর্ধ শতাব্দীর বেশি, নতুন লাল সবুজ পতাকা আমরা পেয়েছি, সংবিধান আমরা পেয়েছি, কিন্তু ভোটাধিকার চুরি হয়েছে প্রতিবার। আমরা নতুন বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দেওয়ার এখতিয়ার চাই। একমাত্র তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণই হবে সকল ক্ষমতার উৎস। আমরা পরবর্তী যে 5টি প্রস্তাবনা নতুন বাংলাদেশের কাছ থেকে চাই, তার সবকটি আমাদের মানুষ হিসেবে মৌলিক অধিকার। মানুষের 5টি মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসা। সবচেয়ে কষ্টের
বিষয়, আমরা আজ পর্যন্ত প্রতিদিন নিয়ম মাফিক এই 5টি মৌলিক অধিকার থেকে হয়েছি বঞ্চিত। শুধুমাত্র খাদ্যের কথা বলতে গেলে গলা শুকিয়ে আসে। প্রতিদিন বাংলাদেশ টেলিভিশন বিটিভি আমাদের দেখায় নিত্য নতুন ফসলের বাম্পার ফলন, কিন্তু বাজারে গেলেই দেখি সবকিছুর দাম বেড়ে আগুনের রূপ ধারণ করেছে। এক একটা খাদ্যদ্রব্যের দাম শুনলে বুক ফেটে বেরিয়ে আসে হয়তো সবচেয়ে কম দামি জিনিস সত্যিই মানুষ নিজে। শুধু যে দাম বেশি তা না, এই সমস্ত চড়া দামের খাদ্যদ্রব্য কৃষকের কাছ থেকে কেনা হয় অত্যন্ত কম দামে। এতে কৃষক যেমন ইনকাম থেকে হয় বঞ্চিত, কৃষিকাজ থেকে হয়ে ওঠে বিমুখ। ফলে প্রতি বছর লক্ষ লক্ষ মেট্রিক টন খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ আমাদের দেশে এখন পর্যন্ত যে পরিমাণ আবাদি জমি আছে, আমরা চাইলেই খাদ্যে হতে পারি স্বয়ংসম্পূর্ণ, হতে পারি পুরো বিশ্বের রোল মডেল। প্রাকৃতিকভাবে সেই রিসোর্স আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু হিসাব এখানেই ঠিক না, খাদ্যে ভেজালের হিসাবটারও আমরা সঠিকভাবে মিটমাট চাই। আমরা জাতিগতভাবে প্রয়োজনীয় পুষ্টি থেকে হয়েছি বঞ্চিত। কতজন মানুষ 3 বেলা ভাত খায়? কতজন মানুষ নিজের দেহের আমিষ আর নিরামিষের সঠিক পুষ্টি উপাদান নিশ্চিত করতে পারে? কতজন না খেয়ে পার করে সারা রাত? প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমরা চাই। এসব পুষ্টির অভাব, বিশুদ্ধ পানির অভাব, নালা নর্দমার জীবনযাপন আর খাদ্যে ভেজাল আমাদের স্বাস্থ্যকে ভেঙে চুরে যখন চুরমার করে, তখন আমরা হাসপাতালে গিয়ে দেখি আমাদের আরেকটি মৌলিক অধিকার কিভাবে চুরি হয়ে গেছে। আমাদের দেশের প্রত্যেকটি মানুষের কি সেই পরিমাণ অর্থ আছে যে বেসরকারি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা নিবে? উত্তর হলো না, নেই। তাই বাধ্য হয়ে বেশিরভাগ মানুষকে চিকিৎসার জন্য শরণাপন্ন হতে হয় সরকারি হাসপাতালের। সরকারি হাসপাতালের চেহারা দেখলে দু চোখে কান্না ছাড়া আর কিছু আসে না। প্রত্যেক জেলায় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও সেখানে বেশিরভাগ মানুষকে বারান্দায় জায়গা করে নিতে হয়। আধুনিক দুনিয়ায় যেখানে রোগ মোকাবেলার জন্য অত্যাধুনিক যন্ত্রের প্রয়োজন, সেখানে আমাদের দেশের সরকারি হাসপাতালগুলো পড়ে আছে মানধাতার আমলে। প্রতি বছর চিকিৎসা খাতে কোটি কোটি টাকার বাজেট পাস হয়। সেই টাকা তাহলে যায় কোথায়? সেই টাকার যন্ত্রপাতিই বা কোথায়? ওষুধ কোথায়? সেবা কোথায়? নাগরিক ট্যাক্সের টাকায় যে সরকারি হাসপাতালগুলো চলে, সেই হাসপাতালে নিশ্চিত মনে চিকিৎসা নেওয়ার সুযোগ কোথায়? আমাদের সাধারণ মানুষের মৌলিক অধিকার চুরি করে সরকারি আমলা আর নেতারা যাবে বিদেশে চিকিৎসা নিতে, আমরা তা কখনোই মানব না। আমাদের নতুন বাংলাদেশে আমাদের চাওয়া বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সুচিকিৎসা নিশ্চিতীকরণ। শিক্ষা যেন বাংলার মানুষের জন্য সত্যি এক উপহাস। শিক্ষার নামে এতদিন আমাদের সাথে যে জোট চুরি হয়েছে, আমরা সেগুলো থেকে বেরিয়ে আসতে চাই। কথায় বলে সাধারণ মানুষ শিক্ষিত হয়ে গেলে নাকি সরকারের ফায়দা লুটতে সমস্যা হয়ে যায়। তাই বছরের পর বছর আসল ইতিহাসকে গোপন করে বানোয়াট ইতিহাস দিয়ে মগজ ধোলাই করা হয়। আমাদের কাছে এসব বিষয় এখন সুস্পষ্ট। সারা বিশ্ব যখন নিত্য নতুন শিক্ষা ব্যবস্থায় উন্নত থেকে উন্নতর জায়গায় পৌঁছে যাচ্ছে, সেখানে আমরা শিক্ষার নামে বাইজি ঘর খুলে বসেছি। প্রাইমারি থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন পর্যন্ত যে মশকরা আমাদের দেশের শিক্ষার্থীদের সাথে করা হয়, এটাকে আমি বলি বেকার তৈরি প্রকল্প। এত কোটি টাকা প্রত্যেক বছর বাজেট করা হয় শিক্ষা খাতে, আর সেই খাতের টাকায় আমরা শিখি কিভাবে বৃত্ত ভরাট করে মেধার সর্বোচ্চ শাখায় পৌঁছানো যায়। দ্রুত এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছানো হোক। আমরা এত বেকারত্ব চাই না। জীবনের প্রথম 25 বছর পড়াশোনার পেছনে ইনভেস্ট করে যদি দেখতে হয় পড়াশোনা না করা চায়ের দোকানদারের ইনকামই বেশি, তাহলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 25টা বছর অপচয় করার আক্ষেপ নিয়ে জীবন ধারণ করা কঠিন হয়ে ওঠে। একই সাথে আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক পড়াশোনা চাই। মুখস্থ করে খাতায় লিখে পরীক্ষা দেওয়ার মতো বানোয়াট আদিম প্রথা থেকে বের হয়ে আসতে চাই। প্রত্যেকটি ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির নিষিদ্ধ ঘোষণা চাই। হলে হলে গণরুম আর গেস্ট রুম কালচার নামক বেহাপনা থেকে মুক্ত বিশ্ববিদ্যালয় চাই। নতুন বাংলাদেশের কাছে আমাদের চাওয়া প্রত্যেকটি মানুষের সুশিক্ষা নিশ্চিতকরণ, সঠিক ইতিহাস জানার আর জানানোর অধিকার নিশ্চিতকরণ চাই। বস্ত্র আর বাসস্থানকে নিয়ে একই ছাদের নিচে আলোচনা করা সম্ভব। আমরা বিশ্বব্যাপী গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে গর্বের দাবিদার, কিন্তু কতজন মানুষ প্রয়োজনীয় বস্ত্র পরিধান করতে পারে? ছেঁড়া জামা কেন পরতে হয়? কেনই বা অস্বাস্থ্যকর বস্তিতে বসবাস করতে হয় শহর জুড়ে হাজারো মানুষের? আমরা প্রত্যেকটি উদ্বাস্তু মানুষের জন্য ঘর চাই, প্রত্যেকটি মানুষের জন্য বস্ত্রের অধিকার বাস্তবায়ন চাই। আমাদের 8 নম্বর এবং স্বাধীনতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ ইনসাফের বাস্তবায়ন চাই।
আদালতের অবমাননা করছি না, কিন্তু নাগরিক হিসেবে আমি কিছু প্রশ্ন করার এখতিয়ারও তো রাখি। বিচার ব্যবস্থার কাজ হলো মানুষকে সুবিচারের হক বুঝিয়ে দেওয়া। সেই হকের সঠিক আদায় কি সত্যিকার অর্থেই হয়? আমাদের দেশে বিচারের নামে যা হয় তাকে নির্যাতন বললে কি সত্যিই ভুল হবে? জিজ্ঞাসাবাদের নামে যে রিমান্ড প্রথার অমানবিক নির্যাতন, তা কি অন্য কোনো সভ্য দেশে সম্ভব? আমাদের নতুন দেশে আমরা সুবিচার চাই, ইনসাফ চাই। গত মাসে সরকার যতগুলো মানুষকে হত্যা করেছে তার বিচার চাই। যে সমস্ত পুলিশ আমার ভাইয়ের বুকে বুলেট ছুঁড়েছে তার বিচার চাই। যে সমস্ত রাজনীতিবিদ গদির জন্য মানুষের বুকে নির্বিচারে আঘাত করেছে তাদের সুবিচার চাই। আমরা সাগর রুনির হত্যা মামলার বিচার চাই। বিডিআর বিদ্রোহের সঠিক ন্যায্য তদন্ত চাই। মিথ্যা মামলার বিরুদ্ধে হয়রানির বিচার চাই। সরকার পতনের সাথে সাথে তার সমস্ত দোষ এবং গুনাহ মাফ হয়ে যায়, এটা একটা ভ্রান্ত কনসেপ্ট। আমরা এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে চাই এবং শুধু জাতীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে সুবিচার চাই। আর এই মাত্র আটটি অধিকার নিশ্চিত করা যদি যায়, তাহলে আর কোনো রাজনৈতিক দল স্বৈরাচারী আচরণ করতে পারবে না। ফাইল নিয়ে টেবিলে টেবিলে দৌড়াতে হবে না, পকেটে পকেটে ঘুষ দিতে হবে না, না খেয়ে থাকতে হবে না, অশিক্ষিত জাতি হয়ে থাকতে হবে না, উদ্বাস্তু হয়ে থাকতে হবে না, ক্যালেন্ডারের পাতা গুনতে গুনতে স্বাধীনতার আশায় দিনের পর দিন পার করতে হবে না আয়নাঘর কিংবা হাওয়া ভবনে। আমরা সেই স্বাধীন, সেই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে সত্যিকার অর্থেই মাথা উঁচু করে সত্যি সত্যি বলতে পারবো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।